বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই নিয়ে আমাদের ছোটবেলায় রচনা লিখতে বলা হতো। এবং আমরা যখন রচনা লিখতে বসতাম, আমরা প্রত্যেকবারই জানতাম যে আশীর্বাদই জিতবে। কিন্তু তাই বলে কি অভিশাপ কখনো কখনো জেতেনি? জিতেছে, কিন্তু সেই সংখ্যা এতটাই নগণ্য যে আমরা ভালোর সংখ্যাকে বিচার করে বিজ্ঞানকে নিয়ে বারংবার উদযাপন করেছি। নমস্কার, আপনাদের স্বাগত জানাই ডিডি বাংলা এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম যৌথ উদ্যোগে আয়োজিত কোয়েস্ট 3.0-তে। এখানে আমরা বিজ্ঞানের এক্সপেরিমেন্ট ভিত্তিক বিভিন্ন প্রশ্নোত্তরের খেলায় মেতে উঠি। থাকে দুটি স্কুল, মানে প্রতি পর্বে দুটি স্কুল, যে স্টুডেন্টসরা বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে এই মঞ্চে হাজির হয়েছে। আজ আমাদের সঙ্গে যে দুটি টিম রয়েছে, টিমের নাম তো আপনারা জানেনই, পিসি রায় টিম এবং এমএন সাহা টিম। পিসি রায় টিমকে রিপ্রেজেন্ট করছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল শিলিগুড়ি এবং এমএন সাহা টিমকে রিপ্রেজেন্ট করছে বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল। তোমাদের পরিচয় একবার দাও। ওস্তম মাহাতো ক্লাস 11, হুমায়ুন কবির ক্লাস 11, নিলয় সরকার ক্লাস 11। তোমাদের? দেবস্মিতা চ্যাটার্জি ক্লাস 10, নবনীতা নন্দী ক্লাস 10, রিকা পাল ক্লাস 10। বেশ, ওদের পরিচয় তো পেলাম, কিন্তু এখানে কি মজাটা হতে চলেছে সেটার ব্যাপারে একটু বলে দিই আপনাদেরও, তোমাদেরও জানিয়ে দিই। থাকবে 3টি রাউন্ড। প্রথম দুটি রাউন্ডে হবে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট এবং সেখান থেকে উঠে আসবে প্রশ্ন। সরাসরি প্রশ্ন চলে যাবে আমাদের দুটি টিমের কাছে। তারা উত্তর শুরু করার জন্য সময় পাবে 20 সেকেন্ড, নম্বর পাবে 10। যদি সঠিক উত্তর দিতে না পারে, সেই কোয়েশ্চেন চলে যাবে অন্য টিমের কাছে বোনাস হিসেবে, তারা পাবে 5 নম্বর। এবং একটি রাউন্ড থাকবে বাজার রাউন্ড। প্রশ্ন তো আসবে সরাসরি, কিন্তু যে আগে বাজার প্রেস করবে সে পাবে পূর্ণ নম্বর। কিন্তু বাজার প্রেস করে যদি সঠিক উত্তর দিতে না পারে কিংবা উত্তর দিতে না পারে, তাহলে -5। আর উত্তর শুরু করার সময়সীমা 10 সেকেন্ড। তাহলে শুরু করা যাক আজকের খেলা। স্যার, তাহলে তোমরা আজকের পর্বটি কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সেটা বুঝে নিয়েছো। কিন্তু এই পর্বটি শুরু করার আগে আমি আমার সহকর্মী শ্রী দিলীপ মাহালাকারকে স্টেজে ডেকে নেব। আমরা প্রথমে টিম এমএন সাহার থেকে ক্লকওয়াইজে ডাইরেক্ট প্রশ্নগুলি নিয়ে আসব। তারপরের রাউন্ডে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পিসি রায় থেকে শুরু করে এমএন সাহার কাছে যাব। ডাইরেক্ট প্রশ্ন টিম এমএন সাহার জন্য। তোমরা এই এক্সপেরিমেন্টটি ভালো করে দেখবে। আগে আমরা দেখে নিই এই এক্সপেরিমেন্টের মধ্যে কি আছে। এই এক্সপেরিমেন্টে আমাদের কাছে একটি অ্যালুমিনিয়ামের ডিস্ক বা প্লেট আছে এবং তার উপরে একটি শক্তিশালী চুম্বক বা ম্যাগনেট রাখা আছে। দুটোই ঘুরছে আমরা দেখতে পারলাম, কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো সংযোগ করা নেই। ঠিক আছে, এইটুকু। আর কি, এগুলো কিন্তু ঘুরতে পারে, নিজেরা একা একা ঘুরতে পারে। এবার যদি আমরা এই ওপরের ম্যাগনেটটাকে ঘোরাই, তাহলে তোমরা আন্দাজ করে বলতে পারবে কি ঘটবে এই অ্যালুমিনিয়াম ডিস্কটি? চলো সেটা এখন আমরা আগে দেখে নিই। আমরা দেখছি যে অ্যালুমিনিয়াম ডিস্ক এবং ম্যাগনেটের মধ্যে কোনো সংযোগ কি আছে? নেই। কিন্তু যখন আমরা ম্যাগনেটটা ঘোরাচ্ছি, ম্যাগনেটটাকে অনুসরণ করে কিন্তু ডিস্কটিও ঘুরছে। তোমরা বুঝতে পেরেছো? টিম এমএন সাহার কাছে সরাসরি প্রশ্ন হলো, চুম্বকটিকে অ্যালুমিনিয়াম প্লেটটির সামনে ঘোরালে প্লেটটিও চুম্বকের ঘোরার দিক বরাবর ঘুরছে। এই ঘটনাটির ব্যাখ্যা কি? তোমরা উত্তর শুরু করার জন্য 20 সেকেন্ড সময় পাচ্ছ এবং তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দশ সেকেন্ডের কম হয়ে গেছে সময়, তোমরা উত্তরটা শুরু করো। অ্যালুমিনিয়ামের মধ্যে লোহা আছে, তো অ্যালুমিনিয়ামের মধ্যে, ঠিক আছে বলো। হ্যাঁ, কম্পাউন্ডের মধ্যে তো চৌম্বক পদার্থ থাকে। চৌম্বক পদার্থটাকে আকর্ষণ করছে, আর চুম্বকটা আকর্ষণ করার জন্য চুম্বকের যে বলরেখা আছে সে বারবার ঘুরছে। ওটা মানে এটা তো নর্থ থেকে সাউথের দিকে ঘুরছে চুম্বকটা, তো এদিকে ঘুরছে এটা বলরেখাটা আকর্ষণ করার জন্য। করতে চাও? অ্যালুমিনিয়াম অচৌম্বক, নন ম্যাগনেটিক সাবস্টেন্স। যাই হোক, আমরা উত্তরটা পেলাম না। আমরা বোনাস প্রশ্ন নিয়ে আসছি টিম পিসি রায়ের কাছে।
তোমরা এই উত্তরটি শুরু করার জন্য 10 সেকেন্ড সময় পাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। স্যার আমাদের এখানে যে প্রথমে চুম্বকটা ঘোরানো হচ্ছে, সেই চুম্বকটা ঘোরানোর ফলে অ্যালুমিনিয়াম ডিস্ক আর চুম্বকের মধ্যে একটা আপেক্ষিক গতিবেগের সৃষ্টি হচ্ছে। এর ফলে এই অ্যালুমিনিয়াম ডিস্কের মধ্যে আপেক্ষিক গতির জন্য এখানে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, কেন কি চুম্বক ঘোরানোর জন্য তার মধ্যে একটা তড়িৎচুম্বক আবেশ সৃষ্টি হচ্ছে, আর এই আবেশের ফলে ডিস্কটি মানে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। এবং যে কোনো ডিস্কে যখন এই কন্ডাক্টরে ইলেকট্রিসিটি জেনারেট হবে তখন সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে, আর সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য সেটি ঘটছে। তোমরা ঠিক বলেছো, কিন্তু তোমরা বললে যে এখানে একটি তড়িৎ তৈরি হচ্ছে কিসের জন্য? ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্সের জন্য। সেই তড়িৎটা যে বিশেষ ধরনের তড়িৎ এখানে তৈরি হচ্ছে সেটার নাম বলতে পারবে কি? মানে তোমরা যেটা বলেছো তার জন্য তোমরা বোনাস 5 নাম্বার পাবে। আমি আরেকটু কিছু তোমাদের কাছ থেকে জানতে চাইছি। এডি কারেন্ট। এডি কারেন্ট, ভেরি গুড। এই উত্তরটি সঠিকভাবে টিম পিসি রায় উত্তর দিয়েছে এবং এই প্রশ্নের উত্তর দিয়ে তারা বোনাস 5 নাম্বার পেয়ে গেছে। তবে আমাদের দর্শকদের জন্য আমরা আরও একবার সবিস্তারে উত্তরটি দেখে নেব। যখন আমরা এই চুম্বকটিকে ঘোরাচ্ছি তখন এই অ্যালুমিনিয়াম ডিস্কের মধ্যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এবং ফ্যারাডের সূত্র অনুযায়ী এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউসড হচ্ছে, যার ফলে ঘূর্ণি তড়িৎ বা এডি কারেন্ট, যেটা তোমরা সঠিকভাবেই বলেছো, এখানে উৎপত্তি হচ্ছে। এবার এখানে আরেকটা জিনিস আছে যেটা তোমরা উল্লেখ করোনি, যে এখানে লেন্সের সূত্রও কিন্তু কাজ করছে। তোমরা বলেছো যে এখানে একটা আপেক্ষিক গতি হচ্ছে, রিলেটিভ মোশন এই ডিস্ক এবং ম্যাগনেটের মধ্যে, এবং এর ফলে ম্যাগনেটটা আমরা যেদিকেই ঘোরাই ডিস্কটা কিন্তু সেদিকেই ঘুরবে, উল্টো দিকে ঘোরালে ডিস্কটা কিন্তু উল্টো দিকে ঘুরবে। মেনি মেনি কংগ্রাচুলেশনস। প্রথম প্রশ্নের কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। যারা এক্ষুনি দেখা শুরু করলেন তাদের জন্য বলি যে বইয়ের পাতায় যে সমস্ত এক্সপেরিমেন্ট ছবিতে আমরা দেখেছি বা সেগুলো পড়ে বড় হয়েছি, সেগুলোকে এই চাক্ষুষ করার সুযোগ কিন্তু এই কোয়েস্ট 3.0। এখানে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট স্যার করছেন, সেখান থেকে প্রশ্ন উঠে আসছে, এবং শুধুমাত্র ছাত্রছাত্রী যারা রয়েছে এই মুহূর্তে এখানে তাদের জন্য নয়, আপনাদের জন্যও। এই মুহূর্তে প্রথম প্রশ্নের পর যেহেতু এমএন সাহা সঠিক উত্তর দিতে পারেনি এবং সেই প্রশ্ন চলে গেছে বোনাস হিসেবে পিসি রায়ের কাছে, তাই ওরা 5 নম্বর জুটিয়ে নিয়েছে নিজেদের খাতায়। দেখা যাক পরের প্রশ্ন কি বলে। এবার ডাইরেক্ট প্রশ্ন সরাসরি টিম পিসি রায়ের কাছে। এখানেও প্রথমে আমরা একটা এক্সপেরিমেন্ট করব এবং তোমরা এই এক্সপেরিমেন্টাল তোমরা দেখতে পাচ্ছ, তোমরাও দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের মনিটরেও দেখতে পারবে। এখানে আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপে একটি লাইট, একটি উত্তল বা কনভেক্স লেন্স এবং একটি অস্বচ্ছ প্লেট আছে। আমরা এই সিস্টেমটা এমনভাবে তৈরি করেছি যে বাল্বটা যখন আমরা জ্বালাবো তখন এই বাল্বের ফিলামেন্টের প্রতিবিম্ব এই অস্বচ্ছ যে প্লেটটি রাখা আছে তার মধ্যে পড়বে। এবার প্রথমে আমরা বাল্বটিকে ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রিক সোর্স তার সঙ্গে যুক্ত করে দেখি কি ঘটছে। এবার ডিসিতে যখন আমরা সংযুক্ত করলাম আমরা ফিলামেন্টের প্রতিবিম্ব পাচ্ছি। এবার একটি শক্তিশালী বার ম্যাগনেট বাল্বের কাছে নিয়ে গিয়ে দেখছি কি ঘটছে। তোমরা দেখতে পাচ্ছ ফিলামেন্টটা, আগের থেকে কোনো পরিবর্তন কি তোমরা লক্ষ্য করছো? আমি তো করতে পারছি না, তোমরা পারছো কি? এইবার আমরা আরও একবার এই এক্সপেরিমেন্টটা করব, কিন্তু এক্ষেত্রে আমরা ডিসি ব্যবহার না করে অল্টারনেটিং কারেন্ট সোর্সের সঙ্গে বাল্বটিকে সংযুক্ত করব এবং একইভাবে ম্যাগনেটটাকে নিয়ে আসব বাল্বের কাছে। এবার কিছু পরিবর্তন লক্ষ্য করছি আমরা ফিলামেন্টের প্রতিবিম্বে, কাঁপছে, কম্পন, কাঁপছে, তাই তো? টিম পিসি রায়ের জন্য সরাসরি প্রশ্ন এই রাউন্ডের হচ্ছে, অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে বাল্বের ফিলামেন্টের প্রতিবিম্বটি কাঁপছে, কিন্তু ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে সেটি কাঁপছে না। এই পর্যবেক্ষণের ব্যাখ্যাটি করতে হবে। উত্তর শুরুর জন্য তোমরা 20 সেকেন্ড সময় পাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ঘড়ি কিন্তু বলছে 10 সেকেন্ডেরও কম সময় আছে। আমি হলে উত্তরটি শুরু করতাম। 5 সেকেন্ডেরও কম সময় আছে। প্রথমে যখন ডাইরেক্ট কারেন্ট দেওয়া হয়েছিল, ডাইরেক্ট কারেন্ট দিয়ে তড়িতের মানে অভিমুখ পরিবর্তন হয় না, একদিকেই থাকে। কিন্তু যখন মানে এসি কারেন্ট ব্যবহার করা হলো, অল্টারনেটিভ কারেন্ট, তখন অভিমুখটা পরিবর্তন হলো। এর ফলে মানে ফিলামেন্টের মানে প্রতিফলন হচ্ছে, সেটা মানে প্রতিফলন
মানে ফিলামেন্ট মানে পরিবর্তিত এসি কারেন্টে মানে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হওয়ায় ফিলামেন্টটি যে প্রতিবিম্ব পড়ছে আমাদের অস্বচ্ছ স্ক্রিনে সেটি ওই জন্য কম্পিত হচ্ছে। শুধু এসি কারেন্ট, যখন এসি কারেন্ট দিচ্ছি তখন তো হচ্ছে না, ম্যাগনেটটা ধরলে পরে ডিসির ক্ষেত্রে হচ্ছে না, এসির ক্ষেত্রে হচ্ছে। তোমরা কিছু যোগ করতে চাও? তোমরা তোমাদের উত্তরে যদি কিছু যোগ করতে চাও এখনই সময়, নাহলে আমি বোনাস প্রশ্ন নিয়ে চলে যাব টিম এম এন সাহার কাছে। ঠিক আছে, টিম পিসি রায় পাস, তারা উত্তরটি দিতে পারলো না, আমরা সঠিক উত্তর, তোমরা কাছাকাছি গেছিলে, কিন্তু বোনাস প্রশ্ন নিয়ে আমি এবার চলে এসেছি টিম এম এন সাহার কাছে। তোমরা উত্তর শুরু করবে 10 সেকেন্ডের মধ্যে, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। 5 সেকেন্ডেরও কম সময় দেখাচ্ছে। আমি তোমাদের জায়গায় থাকলে উত্তরটি কিন্তু শুরু করতে হবে না। আমরা কোনো টিমের থেকেই উত্তর পেলাম না। দেখা যাক এটার উত্তরটা কি। তোমরা সঠিক বলেছো যে যখন ডিসি কারেন্টের সঙ্গে বাল্বটাকে আমরা সংযুক্ত করেছিলাম তখন এখানে কিন্তু একটি, যদি কারেন্ট থাকে তাহলে কি আসবে? চৌম্বক ক্ষেত্র। যেহেতু ডিসি কারেন্ট তাই চৌম্বক ক্ষেত্রটা কি স্ট্যাটিক, তাই জন্য যখন চুম্বক নিয়ে আসছি প্রতিবিম্বের মধ্যে কোনো কম্পন দেখতে পাচ্ছি না। কিন্তু যখন এসি কারেন্ট নিয়ে আসা হয়েছে, যখন এটাকে এসি পাওয়ার সোর্সে আমরা কানেক্ট করেছি, এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট, ফলে এখানে চুম্বক ক্ষেত্র যেটা তৈরি হবে সেই চুম্বক ক্ষেত্রটা কি হবে? পরিবর্তনশীল। এবং এই যে ম্যাগনেট তার নিজেরও একটা চুম্বক ক্ষেত্র আছে। এবার এই দুটো চুম্বক ক্ষেত্রের আকর্ষণ বিকর্ষণ ঘটছে, তাই এটা কাঁপছে। যাই হোক, আমরা উত্তর পেলাম না। আশা করব পরের রাউন্ডে আমরা তোমাদের কাছ থেকে সঠিক উত্তরগুলো পেয়ে যাব। প্রথম রাউন্ড অর্থাৎ দুটো প্রশ্ন, দুটো এক্সপেরিমেন্ট, দুটো প্রশ্নের পর এই মুহূর্তে স্কোর কিন্তু খুব একটা সন্তোষজনক নয়। তার কারণ পিসি রায় রয়েছে বোনাস পয়েন্ট নিয়ে 5-এ এবং এম এন সাহা রয়েছে 0। কনফিডেন্ট হয়ে উত্তর দিতে হবে? দিতে হবে তো? বেশ, দেখা যাক পরের এক্সপেরিমেন্ট কি আসে এবং সেখান থেকে কি প্রশ্ন উঠে আসে। তাহলে আমরা আরেকটা ডাইরেক্ট রাউন্ড শুরু করছি। এবার আমরা অ্যান্টি ক্লকওয়াইজ শুরু করব, মানে প্রথম প্রশ্ন হবে টিম পিসি রায়ের কাছে। প্রশ্নটি করার আগে আমরা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পাত্রের মধ্যে জল নেওয়া আছে এবং তার উপরে ভাসমান অবস্থায় একটি নৌকো রয়েছে। এটা প্লাস্টিক দিয়ে আমরা একটা বানিয়েছি, নৌকোই বলছি, এবং তার উপরে একটি ধাতুর টুকরো রাখা আছে। এই অবস্থায় পাত্রের জলস্তরের উচ্চতা আমরা সামনের দিকে দুটি লাল কাগজ স্টিকার লাগানো আছে, সেটা দিয়ে কিন্তু আমরা মেপে রেখেছি। আচ্ছা, এবার তোমরা বলতে পারবে এই টুকরোটির, ধাতুর টুকরোটি যদি আমরা সম্পূর্ণভাবে জলের মধ্যে ডুবিয়ে দেই তাহলে এই জলস্তর বাড়বে না কমবে? তোমরা একটা আন্দাজ করেছো, তবে আমরা পরীক্ষা করে দেখব কি ঘটছে। আমরা এখন এই ধাতুর টুকরোটিকে সম্পূর্ণভাবে জলের মধ্যে ডুবিয়ে দেখছি জলস্তরের কি তারতম্য ঘটছে। তোমরা লক্ষ্য করলে কি ঘটলো? এখানে কিন্তু জলস্তরের উচ্চতা কমে গেছে, তাই তো? তাই তো? টিম পিসি রায়ের কাছে এই রাউন্ডের সরাসরি প্রশ্ন হলো, পাত্রের ওপর থেকে ধাতুর টুকরোটিকে জলে ফেলে দিলে জলস্তর কমে যাচ্ছে কেন? এটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। উত্তর শুরুর জন্য 20 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। সময় কিন্তু 5 সেকেন্ডেরও নিচে নেমে এসছে। উত্তর শুরু করো। টাইম আউট। আমি বোনাস প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি টিম এম এন সাহার কাছে। টিম এম এন সাহা, তোমরা উত্তর শুরু করার জন্য 10 সেকেন্ড সময় পাবে। সেই সময় তোমাদের শুরু হচ্ছে এখন।
প্রথম ক্ষেত্রে যখন দেখানো হলো তখন যখন সিলিন্ডারটা নৌকাটার ওপরে ছিল তখন মানে ওয়েটটা বেশি পড়ছিল ওপর থেকে, তো নিচের দিকে বাউন্সি ফোর্স যা পড়ছে তাতে ভলিউমটা ওই মানে পার্সেন্টের যে ভলিউম তার সমান জলটা উঠছে। এরপর যখন ওটাকে নামিয়ে দেওয়া হচ্ছে ওয়েটটা কমে যাচ্ছে, ফলে নৌকার যতটা ভলিউম ডুবে আছে সেটার পরিমাণটা কমে যাচ্ছে। আর সিলিন্ডারের ভলিউমটা ওই মানে যতটা ডুবে আছে আর মানে এখন যতটা ডুবে আছে আর আগে যতটা ছিল টোটাল ভলিউমটার থেকে কম হচ্ছে, তো ভলিউমটা থেকে কম হচ্ছে বলে ওটা উঠে যাচ্ছে জলস্তর। ঠিক, তোমরা বলেছো উত্তরটা, গুছিয়ে বলতে পারোনি, কিন্তু মোটামুটি তোমাদের যে ব্যাখ্যা সেটায় আমি সন্তুষ্ট এবং এই বোনাস রাউন্ডে তোমরা 5টি নম্বর পেয়ে যাচ্ছ। আমরা একবার বিশদে উত্তরটি জেনে নেব। ফ্লোটেশনের নিয়ম অনুযায়ী ভাসমান বস্তুর ওজন দ্বারা অপসারিত জলের ওজন সবসময় সমান হতে হবে। আবার যখন এটাকে ওরা যেটা বললো, যখন এটা ডুবে যাচ্ছে তখন বস্তু তার আয়তনের সমান জল অপসারিত করছে। যখন ধাতুর টুকরোটি নৌকোর উপরে ছিল, এটা তোমরা বলছিলে, যখন এটা উপরে ছিল তখন কিন্তু সমান ওজনের জল অপসারিত হচ্ছিল। এবার এই ধাতুটির যে ভর বা ঘনত্ব সেটা জলের তুলনায় কিন্তু বেশি হওয়ায় যখন আমরা ডুবিয়ে দিচ্ছি তখন এটা তার আয়তনের সমান জল অপসারিত করছে, যা আগের থেকে কম, ফলে কিন্তু জলের স্তর নিচে নেমে যাচ্ছে। এই হচ্ছে এই প্রশ্নটির ব্যাখ্যা। সঠিকভাবে এই উত্তরটি দেওয়ার জন্য টিম এমএন সাহা পেয়ে যাচ্ছে 5টি বোনাস মার্কস। কংগ্রাচুলেশনস। আজকে কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না, মানে একজনের প্রশ্ন আরেকজন উত্তর দিয়ে দিচ্ছে, কি প্রশ্নগুলো পছন্দ হচ্ছে না? মানে স্যার প্রশ্নগুলো এদিকে না করে ওদিকে করলে ভালো হতো যেটা মনে হচ্ছে। তো আপাতত একজনের প্রশ্নের উত্তর আরেকজন দিয়ে বোনাস পয়েন্ট নিয়ে এই মুহূর্তে এমএন শাহ রয়েছে 5 নম্বরে এবং পিসি রায় রয়েছে 5 নম্বরে। দেখা যাক পরের প্রশ্ন কি বলে। ডাইরেক্ট রাউন্ডের শেষ প্রশ্ন টিম এমএন সাহার কাছে, কিন্তু প্রথমে আমরা একটা আবারও এক্সপেরিমেন্ট দেখে নেব। এই এক্সপেরিমেন্টটি করার আগে এর কম্পোনেন্টগুলো কি কি আছে সেটা আমরা আগে একটু ভালো করে বুঝে নিই। এইখানে একটা ইলেকট্রিক সার্কিট বা বর্তনী দেখানো হয়েছে, 2টি 9 ভোল্টের ব্যাটারি আছে, 3টে একই ধরনের বাল্ব এবং মাঝখানে একটা সুইচ আছে। সুইচটা কোন পজিশনে আছে, অফ না অন? অফ পজিশনে রাখা আছে, তাই তো? এবার আমরা দেখব যে আমরা এই ইলেকট্রিক সার্কিটটা কমপ্লিট করলে কি হচ্ছে। তোমরা ভালো করে লক্ষ্য করো। আমরা এই সার্কিটটাকে কমপ্লিট করছি। আমরা কি লক্ষ্য করলাম যে ওপরের 2টি বাল্ব কিন্তু জ্বলে উঠল, মাঝখানের বাল্বটি কিন্তু জ্বলছে না। জ্বলছে কি? কেন জ্বলছে না? কারণ সুইচটা অফ আছে। তাহলে অন করলে কি হবে আন্দাজ করতে পারছো? চলো আমরা দেখে নেই এই সুইচটা অন করলে কি ঘটছে। সুইচটা অন করে আমরা দেখি কি হলো। সুইচটা অফ বা অন দুটো ক্ষেত্রেই কিন্তু ওপরের বাল্বগুলি খালি জ্বলছে, মাঝের বাল্বটা জ্বলছে না। তাহলে এবার তোমাদের ডাইরেক্ট প্রশ্ন টিম এমএন সাহার জন্য, বর্তনীর সুইচটি অফ বা অন যাই থাক, দুটি ক্ষেত্রেই মাঝের বাল্বটি কিন্তু জ্বলছে না, খালি ওপরের বাল্ব দুটি জ্বলছে। এই ঘটনার ব্যাখ্যা কি? উত্তর শুরু করার জন্য তোমরা 20 সেকেন্ড সময় পাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় কিন্তু একেবারেই শেষ, উত্তর শুরু করো। টাইম আউট। বোনাস প্রশ্ন চলে যাচ্ছে টিম পিসি রায়ের কাছে। উত্তর সময় দেওয়ার জন্য তোমরা 10 সেকেন্ড সময় পাবে, সেই সময়টা তোমাদের এখন শুরু হচ্ছে। যে দুটি বাল্ব জ্বলে আছে সেই দুটি সিরিজ ইয়েতে কানেকশন করা আছে, মানে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আর যে বাল্বটি জ্বলছে না ওটি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। আর এই যেহেতু এই বর্তনীটাই শ্রেণী সমবায়ে যুক্ত আছে তাই এই বাল্ব দুটি জ্বলছে। আর আরেকটু ভেবে যদি তোমরা কিছু যোগ করতে চাও, তোমরা নতুন কিছু আর বলতে চাইছো? আমি আর শ্রেণী সমবায়ে তড়িৎ বিভবটা 1 থাকে। কি বলছো? শ্রেণী সমবায়ে তড়িৎ বিভবটা 1 থাকে, তাই কোথায় তড়িৎ বিভবটা 1 থাকছে? শ্রেণী সমবায়টা
আমি জানতে চাইছি মাঝের বাল্বটা কেন জ্বলছে? কারণ মাঝির বাল্বটি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাই জন্য জ্বলছে না? হ্যাঁ। আরেকটা শব্দ বলছিলে, আরেক তোমরা একটু গুছিয়ে বলো। তোমরা কিন্তু উত্তরটা বলছো ইন বিটস অ্যান্ড পার্টস। গুছিয়ে উত্তরটা তোমরা যদি বলতে পারো আমি বোনাস নাম্বারটা দেবো। যেহেতু এই গোটাটা হচ্ছে তড়িৎ বর্তনীটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তা আর এর মধ্যে যে বাল্বটি জ্বলছে না ওই বাল্বটি এই দুটো যে বাল্ব দুটি জ্বলছে ওই বাল্ব দুটির সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। আর সমান্তরাল সমবায়ে কারেন্টটা সেম থাকে না, মানে সেম কারেন্ট প্রবাহিত হচ্ছে না। আর যেহেতু শ্রেণী কারেন্ট প্রবাহিত সেম বিভব ভোল্টেজটা প্রবাহিত হচ্ছে না, হ্যাঁ, আর কিন্তু শ্রেণী সমবায়ে সেম ভোল্টেজ প্রবাহিত হচ্ছে, তাই শ্রেণী সমবায়ে বাল্ব দুটি জ্বলছে আর সমান্তরাল সমবায়ে বাল্বটি জ্বলছে তোমরা না। মানে উত্তরটি দেওয়ার চেষ্টা করেছো। আমি মোটামুটি তোমরা কাছাকাছি আছো জন্য তোমাদের আমি এই বোনাস মার্কসটা দিচ্ছি। ভালোভাবে দেখে নিন উত্তরটা কি হচ্ছে। মাঝের তার দিয়ে বর্তনীর যে অংশটা রয়েছে তার দুপাশে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 0, ফলে এই মাঝের তার দিয়ে কোনো তড়িৎ প্রবাহ ঘটছে না। ফলে আমরা সুইচটা অন বা অফ যাই রাখি, আমরা কিন্তু এই বাল্বটা কোনো ক্ষেত্রেই জ্বলবে না। মোটামুটি শব্দগুলো বলেছো যেটা এই উত্তরের সঙ্গে যায়, তাই এই বোনাস নাম্বারটা আমি তোমাদেরকে দিচ্ছি। কোনো একজন বিজ্ঞানী বলেছিলেন ইম্পসিবল সেটাকেই মনে হয় যেটা সলিউশন এখনো পর্যন্ত বেরোয়নি। কিন্তু এই মঞ্চে যে এক্সপেরিমেন্টস আমরা করছি সেগুলো এক্সপেরিমেন্ট হয়েছে, সেখান থেকে থিওরি তৈরি হয়েছে এবং আমরা পড়াশুনো করে বড় হয়েছি, যেমনটা ওরা হচ্ছে এই মুহূর্তে। দেখা যাক পরের প্রশ্ন ওদেরকে কি চ্যালেঞ্জ দেয়। কিন্তু তার আগে স্কোর। এই মুহূর্তে টিম পিসি রায় রয়েছে 10 নম্বরে এবং টিম এম এন সাহা রয়েছে 5 নম্বরে। কিন্তু পুরো নম্বরটাই ওরা পেয়েছে শুধুমাত্র বোনাস পয়েন্ট থেকে। এবার সরাসরি প্রশ্নের রাউন্ড এবং বাজার রাউন্ড। প্রশ্ন যে আগে বাজার টিপবে তার কাছে যাবে। দেখে নি কি প্রশ্ন আসে। বাজার রাউন্ডের প্রথম প্রশ্ন নিয়ে আমি চলে এসেছি। তোমরা দেখে বুঝতেই পারছো এই প্রশ্নটার বিষয় কিন্তু কেমিস্ট্রি। তাই প্রথমে আমরা একটা রিয়াকশন দেখব এখানে এবং কি ঘটছে সেটা আমরা দেখব। তার আগে এই এক্সপেরিমেন্টেশনের জন্য আমাদের কাছে কি কি আছে? আমাদের কাছে একটা কাচের পাত্র আছে, তার মধ্যে রাখা আছে খাবার সোডা এবং এখানে আছে ভিনিগার। প্রথমে আমরা এই ভিনিগারটিকে কাচের পাত্রের মধ্যে রাখা খাবার সোডার সঙ্গে মিশিয়ে দেখি কি ঘটছে। এখানে কিন্তু একটা বিক্রিয়া হচ্ছে, বুঝতেই পারছো, এফারভেসেন্স তৈরি হচ্ছে। এবার আমরা একটা কাগজের মধ্যে লাইটার দিয়ে কাগজটিকে আমরা জ্বালিয়ে নেব এবং একটি টঙের সাহায্যে এই পাত্রের ভেতরে প্রবেশ করাবো যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস কাগজটি কিন্তু প্রবেশ করানোর সাথে সাথে নিভে গেল। এবার আমরা এই পরীক্ষাটি করব ম্যাগনেসিয়াম রিবন দিয়ে। একটা আমরা বার্নার জ্বালিয়ে দিলাম এবং ম্যাগনেসিয়াম রিবনকে আমরা এবার জ্বালিয়ে এই পাত্রের মধ্যে প্রবেশ করাচ্ছি এবং লক্ষ্য করছি কি ঘটে। আমরা কি লক্ষ্য করলাম? কাগজের টুকরোটি নিভে গেলেও ম্যাগনেসিয়ামটি কি নিভল না, উল্টে কিন্তু সেটা আরও উজ্জ্বলভাবে জ্বলে উঠল। এইটুকু আমাদের কাছে পরিষ্কার। তাহলে আমি বাজার প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে আসছি, ভালো মতো শুনবে। তোমরা আরও একবার দেখে নাও। এটা কিন্তু দেখো নিভছে না, উজ্জ্বলভাবে জ্বলছে। বাজার প্রশ্নটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ পাত্রের ভেতরে যখন আমরা জ্বলন্ত কাগজের টুকরো প্রবেশ করাচ্ছি সেটি নিভে যাচ্ছে, কিন্তু জ্বলন্ত ম্যাগনেসিয়াম রিবন ধরলে সেটি উজ্জ্বল অবস্থায় আরও কিছুক্ষণ জ্বলতে থাকে। বাজার প্রশ্নটি হচ্ছে এই পর্যবেক্ষণের কারণ বা ব্যাখ্যা কি? বাজার প্রেস করার সময় শুরু হচ্ছে এখন। 10 সেকেন্ডের মধ্যে আমরা উত্তর চাইব। কোনো একটি টিমের বাজার যদি প্রেস করতে হয় না, সময় পেরিয়ে গেছে। কোনো টিম কিন্তু রিস্ক নিল না, যেটা আমরা বুঝলাম, কারণ সম্ভবত তোমরা হয়তো উত্তরটি জানোও না।
যাই হোক, উত্তরটি আমাদের বলতেই হবে তোমাদের জন্য এবং টিভির পর্দায় যারা আমাদের দেখছেন তাদের সকলের জন্য। কার্বন ডাইঅক্সাইড সাধারণভাবে কি গ্যাস? একটি অগ্নি নির্বাপক গ্যাস। তাই ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড এবং খাবার সোডা বা সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই পাত্রের ভেতরে উৎপন্ন হচ্ছে এবং জ্বলন্ত কাগজের টুকরো যখন আমরা এতে প্রবেশ করছি, কার্বন ডাইঅক্সাইড অগ্নি নির্বাপক হওয়ায় কাগজের টুকরোটি নিভে যাচ্ছে। কিন্তু ম্যাগনেসিয়াম রিবন যখন এর মধ্যে প্রবেশ করানো হচ্ছে তখন সেটি উজ্জ্বলভাবে জ্বলছে। তার প্রধান কারণ হচ্ছে এই ম্যাগনেসিয়াম রিবনের দহনের ফলে যে বিপুল পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপ কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে বিঘটিত করে অক্সিজেন এবং কার্বন উৎপন্ন করছে। এই উৎপন্ন অক্সিজেন ম্যাগনেসিয়ামের সঙ্গে পুনরায় বিক্রিয়া করায় ম্যাগনেসিয়াম রিবন কিন্তু আরও উজ্জ্বলভাবে কিছুক্ষণ জ্বলছে। এই রাউন্ডে কোনো সঠিক উত্তর না পাওয়ায় আমরা কাউকে নাম্বার দিতে পারছি না। স্কুলের ছাত্রছাত্রীরা এই মঞ্চে এসে বসেছে কুইজের জন্য, এর মানে কিন্তু এটা ভাববেন না এই প্রশ্নগুলো শুধুমাত্র ওদের জন্যই। এই প্রশ্নগুলো যে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে সেখান থেকে যে প্রশ্ন উঠে আসছে সেগুলো আপনাদের জন্যও। আমি জানি আপনারা টেলিভিশনের ওপার থেকে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিষ্পিস করছেন, সে সুযোগও আসবে। আর একটু পরে, যেহেতু এই রাউন্ডে বাজারের প্রথম প্রশ্নে ওরা কোনো উত্তর দিতে পারেনি, কোনো টিমই বাজার প্রেস করেনি এবং কোনো উত্তর দেয়নি, তাই ওদের স্কোর যা ছিল তাই আছে। এই মুহূর্তে এমএন সাহা রয়েছে 5 নম্বরে এবং টিম পিসি রায় রয়েছে 10 নম্বরে। দেখা যাক পরের প্রশ্ন কি নির্ধারণ করে। এই পর্বের শেষ প্রশ্ন এবং বাজার রাউন্ডের শেষ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি। আমরা ফিজিক্স কেমিস্ট্রি করলাম, এবার আমরা বায়োলজির একটা প্রশ্ন তোমাদের সামনে রাখবো এই বাজার রাউন্ডে। কিন্তু প্রশ্নটি করার আগে তোমাদের মনিটরে তোমরা আগে একটা ছোট ভিডিও দেখে নাও। এই ভিডিওটিতে একটি প্রক্রিয়া দেখানো হচ্ছে যা মলিকুলার বায়োলজি বা আণবিক জীববিজ্ঞানের একটি খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই প্রক্রিয়াটি চলছে। তোমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সহ অন্যান্য বিষয় স্কুলে পড়ছো। এই প্রক্রিয়াটি সেই সবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঞ্জক, আমরা এখানে একটা জেলির মতো জিনিসও দেখতে পেলাম এবং এখানে আমরা কালার্ড কিছু ব্যান্ড লক্ষ্য করতে পারছি। পরিষ্কার ভিডিওটি তোমাদের কাছে? তাহলে আমি প্রশ্নটা এবার করছি। আবারও বলছি, এটা বাজার রাউন্ড। আমি বাজার প্রেস করার জন্য তোমাদের না বললে তোমরা কিন্তু বাজার প্রেস করবে না। এই ভিডিওতে প্রদর্শিত গুরুত্বপূর্ণ মলিকুলার বায়োলজির যে কৌশলটি দেখানো হয়েছে, যা মূলত আমরা একটি মিশ্রণ থেকে ম্যাক্রোমলিকিউল যেমন ডিএনএ, আরএনএ বা প্রোটিনকে আলাদা করতে ব্যবহার করে থাকি, সেই প্রক্রিয়াটির নাম কি? বাজার প্রেস করার সময় শুরু হচ্ছে এখন। সময় দ্রুত এগিয়ে চলেছে, তোমরা সেফ খেলার চেষ্টা করছো। সময় শেষ। স্লো বাট স্টেডি উইথ দ্য রেস। দুটো টিমই সেই পন্থা বেছে নিয়েছে, কিন্তু আমাদের দায়িত্ব আপনাদের কাছে উত্তরটি পৌঁছে দেওয়া। আমরা উত্তরটি তোমাদের কাছে, তোমরা কি জানো উত্তরটা? তোমরা জানো? মানে তোমরা চেষ্টা করতে পারো, এর জন্য নাম্বার কাটা যাবে না, সময় তো পেরিয়ে গেছে। এই পদ্ধতিকে অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস বলে। অ্যাগারোস এক ধরনের পলিস্যাকারাইড যা সমুদ্রিক শৈবাল বা সিউইড পাওয়া যায়, তার মধ্যে থেকে আমরা এটাকে দেই। এবার আমরা যদি এটা বিশদে একটু জানতে চাই, তাহলে বিভিন্ন যে ম্যাক্রোমলিকিউল থাকে, আরএনএ, ডিএনএ এবং প্রোটিন, তাদের সাইজ এবং চার্জের উপরে ভিত্তি করে এরা এই জেলের মধ্যে দিয়ে একটি ইলেকট্রিক ফিল্ডের কারণে ধনাত্মক থেকে ঋণাত্মক বা ঋণাত্মক থেকে ধনাত্মকে যায়। এখানে যে ভিডিওটি তোমরা মনিটরে দেখতে পাচ্ছ, সেখানে আমরা ডিএনএ দিয়ে এটা বলার চেষ্টা করেছি। ডিএনএ কি? ডিএনএ কিন্তু ওই জেলের মধ্যে সেপারেট হয়ে যাবে, কারণ ডিএনএর মধ্যে চার্জ আছে। এবং কিভাবে সেপারেট হবে? যেটা সব থেকে ছোট সেটা আগে ছুটবে, আর যারা সাইজে বড় তারা ছুটবে না। এখানে আমরা স্টেন ব্যবহার করি ইথিডিয়াম ব্রোমাইড। এই ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে আমরা যদি ডিএনএকে রং করে নিই, তার ইউভি লাইটের উপস্থিতিতে আমরা কিন্তু এই ধরনের ব্যান্ড দেখতে পারবো। এবার আমরা ডিএনএটাকে আইসোলেট করতে পারবো,
তারপরে পলিমারেজ চেন রিয়াকশন দিয়ে আমরা অ্যাম্প্লিফিকেশন ঘটাতে পারবো, এবং মলিকুলার বায়োলজির যে বিভিন্ন ধাপগুলি আছে তা কিন্তু আমাদের শুরু করতে হবে এই অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস দিয়ে। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যাই হোক, আমরা উত্তর পেলাম না কোনো স্কুলের কাছ থেকেই, কাউকেই আমি নাম্বার দিতে পারছি না। তিনটে রাউন্ডের শেষে যেটা বুঝতে পারলাম, দুটো টিমই কিন্তু আজকে ভীষণ ডিফেন্সিভ খেলেছে। বোনাস পয়েন্ট নিয়ে ওরা এগিয়েছে একটু একটু করে, কিন্তু বাজার রাউন্ডে কেউ বাজার প্রেস করার সাহস দেখায়নি। কিন্তু প্রশ্ন কি খুবই কঠিন ছিল? আপনাদের কি মনে হয়? নিশ্চয়ই উত্তর দেওয়ার জন্য হাত নিঃশেষ করছিল। নম্বর রয়েছে যেখানে ছিল আগের রাউন্ডে সেখানেই, অর্থাৎ এমএন সাহা রয়েছে 5 নম্বরে এবং টিম পিসি রায় রয়েছে 10 নম্বরে। অর্থাৎ আজকের এই কুইজের উইনার টিম পিসি রায়, অর্থাৎ শিলিগুড়ি বয়েজ হাই স্কুল শিলিগুড়ি। তোমরা একটু সামনে চলে এসো। স্যার, আপনাকে অনুরোধ করব ধন্যবাদ হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। প্রথমে রানার আপ রেখা পাল, কংগ্রাচুলেশনস। দেবস্মিতা চ্যাটার্জি, নবনীতা নদী, কংগ্রাচুলেশনস। কুইজ 3.0 এর এই পর্বের উইনার কৌস্তব মাহাতো, টিম পিসি রায়। নিলয় সরকার, হুমায়ুন কবির। আমি দুই স্কুলের টিচার্সদের অনুরোধ করব একটু মঞ্চে আসার জন্য। দূরদর্শনের তরফ থেকে দুটো স্কুলের জন্যই রয়েছে সুন্দর মেমেন্টো। বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল এবং শিলিগুড়ি বয়েজ হাই স্কুল। আজকের কুইজ তো দারুণ গেল, কিন্তু এখানেই শেষ নয়। আপনাদের জন্যও থাকবে প্রশ্ন। দেখে নিন কি প্রশ্ন আসছে আপনাদের জন্য। নাম তাঁর প্রশান্ত মহলানবিশ, ভবিষ্যৎ দ্রষ্টা সংখ্যাতত্ত্ববাগীশ। পদার্থবিদ্যার ছোট গবেষণাগারে সংখ্যাতত্ত্ব কেন্দ্র এক দেন শুরু করে। প্রেসিডেন্সি কলেজেতে লইয়া জনম, বরানগরেতে হইল পুনর্বাসন। বিশ্বজোড়া খ্যাতি এবে হইল অতঃপর, বলো বলো সে কোন সংস্থা, কহ গো সত্তর। উত্তর দিতে পারবেন নিচে দেওয়া এই লিঙ্কে। উত্তর দেওয়ার সময়সীমা আগামী 7 দিন। প্রথম সঠিক উত্তরদাতার নাম এবং ছবি দেখানো হবে দূরদর্শনের পর্দায়। গত সপ্তাহের প্রশ্নের সঠিক উত্তর হলো বসু বিজ্ঞান মন্দির। শতবর্ষ অতিক্রম করা এই বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আচার্য জগদীশচন্দ্র বসু, যাকে ভারতবর্ষের আধুনিক বিজ্ঞানের পুরোধা হিসেবে গণ্য করা হয়। 1917 সালে 30শে নভেম্বর এই বিজ্ঞানাগারের প্রতিষ্ঠা দিবসে আচার্য বসু এক স্মরণীয় ভাষণ দেন। ভয়েস অফ লাইফ নামক এই বিখ্যাত বক্তৃতায় তিনি জাতির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানকে উৎসর্গ করেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন পরাধীন ভারতবর্ষে এটি ছিল এক বিস্ময়কর ঘটনা। আচার্য বসু ছিলেন এক ব্যতিক্রমী বিজ্ঞানী। তার প্রথম পরিচয়, তিনি ছিলেন একজন পদার্থবিদ, যার হাতেখড়ি হয়েছিল সেন্ট জেভিয়ার্স কলেজে ফাদার লাফোর কাছে। প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপনার সাথে সাথে সম্পূর্ণ দেশীয় উপকরণে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ব্যবহারিক প্রয়োগ করে দেখান। তার তৈরি যন্ত্র মিলিমিটার ওয়েভ তরঙ্গকে কোনো তারের সাহায্য ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে সংকেত পাঠাতে পেরেছিল। তখনকার দিনে পরাধীন ভারতে এটি ছিল এক অভূতপূর্ব আবিষ্কার, যার মাধ্যমে তিনি রাতারাতি বিখ্যাত হয়ে পড়েন। পরবর্তীকালে তার বিজ্ঞান চর্চায় এক অভিনব মোড় আসে এবং ধীরে ধীরে তিনি জীববিজ্ঞান তথা উদ্ভিদ বিজ্ঞানের অনেক বিখ্যাত গবেষণার জন্য চিরপরিচিত হয়ে যান। তার এই বিজ্ঞান বিষয়ের গবেষণার প্রতি আকর্ষণ ও তখনকার ভারতবর্ষে গবেষণার অসুবিধা তাকে এগিয়ে নিয়ে চলে এক স্বাধীন গবেষণাগার
বা বিজ্ঞান প্রতিষ্ঠানের স্থাপনার দিকে। এই প্রতিষ্ঠানের স্থাপনার পিছনে স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, মিসেস সারা চ্যাপম্যান বুল, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বের অবদান অনস্বীকার্য। 1937 সালে তার প্রয়াণের পর এই প্রতিষ্ঠানের পরিচালনার ভার আসে অধ্যাপক দেবেন্দ্র মোহন বসুর উপর। মূলত তার সময় স্বাধীনতা উত্তর ভারতে এই বিজ্ঞান প্রতিষ্ঠান খ্যাতি ও ব্যাপ্তিতে আরও উজ্জ্বল হয়ে ওঠে। ভারত সরকার দেশের বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে 1972 সালে তৈরি করেন ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বসু বিজ্ঞান মন্দির ছিল তার কেন্দ্রীয় প্রতিষ্ঠান। ধীরে ধীরে আরও বিখ্যাত স্বয়ংশাসিত বিজ্ঞানাগারগুলি এই বিভাগে যোগদান করে এবং কেন্দ্রীয় সরকারের পরিচালনায় এই প্রতিষ্ঠানগুলি মূলত মৌলিক গবেষণার মাধ্যমে দেশের উন্নতি ও বিকাশে সহায়তা করে। বসু বিজ্ঞান মন্দির সময়ের সঙ্গে তাল মিলিয়ে গবেষণা ও জনমানসে বিজ্ঞানের প্রসারে কাজ করে চলেছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটুকুই বলার যে পাঠ্যপুস্তকে যেটুকু লেখা আছে তার বাইরেও কিন্তু নিজেদের চোখ কান খোলা রেখে সবসময় দেখা উচিত যে কী হচ্ছে এবং কেন হচ্ছে। এই বিজ্ঞান মনস্কতা যেটা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে ব্যাখ্যা করার একটা চেষ্টা হচ্ছে বিজ্ঞান মনস্কতা, এবং সেইটা যত পারা যায় ততটাই বাড়ানো উচিত। গত সপ্তাহের প্রথম সঠিক উত্তরদাতা বরুণায়ন দাস, উত্তর 24 পরগনার বেলঘরিয়া থেকে। এছাড়াও সঠিক উত্তর দিয়েছেন ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে এই পর্ব দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্ন এবং সঠিক উত্তর পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে কোয়েস্ট 3.0 নিয়ে। আরও কিছু নতুন এক্সপেরিমেন্ট, আরও কিছু প্রশ্ন এবং আরও দুটো নতুন স্কুল। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।